আমরা তো চৈতন্যের শিক্ষাকে প্রায় চিরন্তন সত্য বলে ভাবি, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই ধারণাগুলো কোনো শান্ত পরিবেশে জন্ম নেয়নি, বরং জন্মেছিল এক গভীর সংকট থেকে এক শক্তিশালী প্রতিক্রিয়া হিসেবে? আজকের বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই খুঁড়ে দেখব। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? আচ্ছা, নতুন আইডিয়া বা নতুন ধারণা এগুলো আসলে আসে কোত্থেকে? উত্তরটা কিন্তু আমাদের ধারণার চেয়ে অনেক বেশি অবাক করার মতো হতে পারে। কারণ নতুন ধারণা শান্ত চিন্তাভাবনা থেকে আসে না, এগুলোর জন্ম হয় ভাঙন থেকে। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। চৈতন্যের শিক্ষা কোনো সাধুসন্তের নিরালা চিন্তার ফসল ছিল না। এর জন্ম হয়েছিল একটা ভেঙে পড়া সিস্টেমের ধ্বংসস্তূপের ওপর। যখন পুরনো সব বিশ্বাস, সব নিশ্চয়তা চুরমার হয়ে যাচ্ছিল, ঠিক তখন। তো চলুন প্রথম অংশে ঢোকা যাক। আমরা একটু সেই সময়ের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি যে ঠিক কী ধরনের ব্যক্তিগত আর সামাজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তরুণ নিমাই, মানে ভবিষ্যতের চৈতন্য। দেখুন, সেই সময়ের মূল সমস্যাটা ঠিক কোথায় ছিল। সমাজের যে বড় বড় কাঠামোগুলো ছিল, যেমন ধরুন পাণ্ডিত্য বা জ্ঞানচর্চা, বিভিন্ন আচার অনুষ্ঠান আর সামাজিক উঁচু নিচু ভেদাভেদ, এগুলো মানুষের মনের গভীর প্রশ্নগুলোর উত্তর দিতে পারছিল না। মানে বুদ্ধি দিয়ে হয়তো জগতের সব কিছুকে ব্যাখ্যা করা যেত, কিন্তু প্রিয়জন হারানোর শোক কি তাতে কমতো না। নিয়মকানুন হয়তো বলে দিত কি করতে হবে, কিন্তু ভেতরের যে শূন্যতা, তা তো পূরণ হতো না। আর উঁচু নিচু ভেদাভেদ শৃঙ্খলা আনলেও জীবনের আসল অর্থ খুঁজে দিত না। আর ঠিক এই জায়গাতেই চৈতন্যের সবচেয়ে বিপ্লবী আইডিয়াটা সামনে আসে, একটা সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী দাবি। ঈশ্বরের সাথে সম্পর্কের মূল মাধ্যম হতে পারে ভালোবাসা। তিনি জ্ঞান, প্রথা সব কিছুকে একটু পাশে সরিয়ে একেবারে কেন্দ্রে নিয়ে এলেন ভক্তি বা ভালোবাসাকে। ভাবুন তো একবার, কি বিশাল একটা ওলটপালট! তার মানে কিন্তু এই না যে যুক্তি বা বুদ্ধির কোনো দামই ছিল না, অবশ্যই ছিল। কিন্তু সে আর একা রাজা হয়ে বসেছিল না, গুরুত্বের বর্ষাইটা বদলে গিয়েছিল। যুক্তিকে তার সিংহাসন থেকে নামিয়ে এনে আবেগ আর অনুভূতির পাশে বসানো হয়েছিল। তো ভালোবাসাকে তো কেন্দ্রে আনা হলো, কিন্তু এরপর চৈতন্য ভক্তি বা ডিভোশনের ধারণাটাকেই একেবারে নতুন করে সাজালেন। আসুন দেখি কিভাবে সেই প্রদর্শনী থেকে সম্পর্কের উত্তরণ ঘটল। ব্যাপারটা একটু খেয়াল করুন। পুরনো পদ্ধতিতে ভক্তি ছিল অনেকটা পারফরম্যান্সের মতো। কে কত শুদ্ধভাবে মন্ত্র পড়ছে, কার পূজার নিয়ম কতটা নিখুঁত, এই সব দিয়ে মাপা হতো। মানে এটা ছিল দেখানোর জিনিস। আর কর্তৃত্ব ছিল সেই সব পণ্ডিতদের হাতে যাদের বংশমর্যাদা আর পুঁথিগত জ্ঞান ছিল। কিন্তু চৈতন্য যে নতুন পথের কথা বললেন, সেটা হলো সম্পর্কের পথ। এখানে বাইরের নিয়মকানুন নয়, ভেতরের সততাটাই আসল। ভক্তি এখানে দেখানোর জিনিস না, এটা এমন একটা সম্পর্ক যার মধ্যে ডুবে যেতে হয়। আর এখানে পাণ্ডিত্য দিয়ে কর্তৃত্ব হয় না, হয় ভালনারেবিলিটি বা নিজেকে উজাড় করে দেওয়ার মাধ্যমে। সুতরাং ভক্তিকে আর নিখুঁতভাবে পালন করার একটা আচার হিসেবে দেখা হলো না, এটা হয়ে উঠল একটা গভীর সম্পর্ক, যার মাপকাঠি হলো আত্মসমর্পণ আর ভেতরের সততা। মানে কাজটা কতটা পারফেক্ট হলো, তার চেয়েও বড় হয়ে উঠল সম্পর্কটা কতটা রিয়েল হলো। এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। ভক্তি দেখতে কতটা সঠিক লাগছে সেটা আর গুরুত্বপূর্ণ রইল না। আসল প্রশ্নটা হয়ে দাঁড়ালো, এটা কি ভেতর থেকে সত্যি বলে মনে হচ্ছে? অনুভূতিটা কি খাঁটি? এটাই ছিল নতুন মাপকাঠি। আর এই প্রভাব ছিল অমৃতছেম। ভাবুন একবার, পবিত্রতার কাছে পৌঁছানোর রাস্তাটা আর পাণ্ডিত্য বা দক্ষতার থাকল না। রাস্তাটা হয়ে গেল নিজেকে উজাড় করে দেওয়া, নিজের দুর্বলতাকে স্বীকার করে নেওয়ার মধ্যে দিয়ে। এর ফলে কি হলো? যে ব্যবস্থাগুলো শুধুমাত্র জ্ঞান, নিয়ন্ত্রণ আর যোগ্যতার ওপর দাঁড়িয়েছিল, সেগুলো একরকম অপ্রয়োজনীয় হয়ে পড়ল। তো এই যে ভেতরের অনুভূতির ওপর জোর দেওয়া হলো, এর একটা সামাজিক প্রভাবও ছিল। আর সেটা ছিল এক কথায় একটা নীরব বিপ্লব। আসুন দেখি কিভাবে কোনো তাত্ত্বিক বিতর্ক ছাড়াই অভিজ্ঞতার মাধ্যমে সাম্য তৈরি হচ্ছিল। প্রসেসটা ছিল খুবই সাধারণ, কিন্তু অসাধারণ শক্তিশালী। ভাবুন, যখন কীর্তন শুরু হতো, তখন সেখানে যোগ দেওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হতো না, শুধু অংশ নিলেই হতো। আর যখন সবাই মিলে আবেগে ডুব দিত, তখন কে ব্রাহ্মণ, কে শূদ্র, কার কতটুকু পাণ্ডিত্য, এসব সামাজিক তফাতগুলো কিছুক্ষণের জন্য হলেও মুছে যেত। অভিজ্ঞতাটাই তখন আনুষ্ঠানিক কর্তৃত্বের চেয়ে বড় হয়ে উঠত। অর্থাৎ সাম্য নিয়ে বড় বড় কথা বলা হতো না, সাম্যকে একসাথে যাপন করা হতো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আবেগ দিয়ে যা করা সম্ভব হয়েছিল, তা হাজারটা তর্ক দিয়েও হতো না। এই একসাথে অনুভব করার শক্তিটাই কোনো বিতর্ক ছাড়াই মানুষের ভেতরের দূরত্বকে ভেঙে দিচ্ছিল। এতক্ষণ আমরা ভালোবাসা, সম্পর্ক আর সাম্য নিয়ে কথা বললাম, কিন্তু এবার আমরা সম্ভবত চৈতন্যের শিক্ষার সবচেয়ে র্যাডিক্যাল, সবচেয়ে বিপ্লবী দিকটার দিকে এগোচ্ছি। আর সেটা হলো
আবেগকে শুধু একটা অনুভূতি হিসেবে নয়, বরং জ্ঞান বা সত্যকে জানার একটা নতুন পথ হিসেবে প্রতিষ্ঠা করা। এপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব শব্দটা একটু ভারী শোনালেও এর মানেটা সহজ। এর মানে হল আমরা কিভাবে জানি যে আমরা কিছু একটা জানি, জ্ঞানের উৎসটা কি। চৈতন্য আবেগকে একটা বৈধ জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। মানে তিনি বলছিলেন, আবেগ শুধু আমাদের বিভ্রান্ত করে না, আবেগ আমাদের সত্যের কাছে পৌঁছানোর একটা রাস্তাও বটে। দেখুন, এতদিনের জ্ঞানের ধারণাটা ছিল নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে, যেখানে আবেগকে একটা বিপদ হিসেবে দেখা হতো যা স্বচ্ছ চিন্তার পথে বাধা দেয়। এই পদ্ধতিতে জ্ঞান অর্জনের জন্য দূরত্ব দরকার, বিশ্লেষণ দরকার, আর অভিজ্ঞতা পাওয়ার আগেই তার ব্যাখ্যা তৈরি থাকতে হবে। কিন্তু চৈতন্য যে পথের কথা বললেন তা হল সাক্ষাতের পথ, এনকাউন্টারের পথ। এখানে আবেগ হলো বোঝার দরজা, এখানে দূরত্ব নয়, ঘনিষ্ঠতা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো এখানে অভিজ্ঞতা আগে আসে, ব্যাখ্যা তৈরি হয় পরে। তো এই ষোড়শ শতকের আইডিয়াগুলো আজকের দিনে কতটা প্রাসঙ্গিক? চলুন শেষ পর্বে আমরা দেখি এই কথাগুলোর মধ্যে এক অদ্ভুত সমসাময়িক প্রতিধ্বনি লুকিয়ে আছে, যা সরাসরি আমাদের সময়ের উদ্বেগের সাথে কথা বলে। আমরা তো এক অভূতপূর্ব তথ্যের যুগে বাস করি, তাই না? জ্ঞান আমাদের হাতের মুঠোয়, যে কোনো কিছু সার্চ করলেই পাওয়া যায় তাৎক্ষণিক উত্তর। কিন্তু এত তথ্যের পরেও জীবনের গভীর অর্থটা যেন অধরাই থেকে যায়। সবকিছু ব্যাখ্যা করতে পারলেও সেই ব্যাখ্যা সবসময় মনের ক্ষত সারিয়ে তোলে না। এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় প্যারাডক্স। আর এখানেই চৈতন্যের শিক্ষাগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে, কারণ এগুলো তথ্যের অভাব নিয়ে কথা বলে না, এগুলো কথা বলে আমাদের নিজেদের ভেতরের একটা প্রতিরোধ নিয়ে। আমাদের প্রভাবিত না হওয়ার ইচ্ছা, নিজেকে পুরোপুরি প্রকাশ করার ভয়, আর যে কোনো মূল্যে নিজেকে আঘাত থেকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা। চৈতন্যের শিক্ষাগুলো ঠিক সেই জায়গায় গিয়ে নাড়া দেয়। তাহলে আজকের বিশ্লেষণটা আমরা এই বড় প্রশ্নটা দিয়ে শেষ করছি, এমন একটা পৃথিবীতে আমরা কিভাবে গভীরতার সাথে বাঁচব, যে পৃথিবী আমাদের সবকিছু ব্যাখ্যা করে দেয় কিন্তু প্রায়শই আমাদের ভেতরটাকে ছুঁয়ে যেতে পারে না। আগামী সপ্তাহে আসছে আমাদের চতুর্থ পর্ব। সেখানে আমরা দেখব কিভাবে চৈতন্যের এই ব্যক্তিগত অনুভূতি আর দর্শনের স্ফুলিঙ্গ একটা গোটা ভক্তি আন্দোলনের জন্ম দিয়েছিল। দেখতে থাকুন। আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কি মনে হয় এই বিষয়ে একমত নাকি ভিন্নমত পোষণ করেন? আমাদের কমেন্ট করে জানান। মনে রাখবেন, আমাদের এই 10 পর্বের সিরিজের নতুন পর্ব আসছে প্রতি সপ্তাহে। আর আমাদের সাথে আরও গভীরভাবে যুক্ত হতে চাইলে ফলো করুন ইনস্টাগ্রাম আর ফেসবুকে। আমাদের হ্যান্ডেল হল সিলুয়েট লর্স। আর আমাদের সমস্ত কাজ একসাথে দেখতে চাইলে চলে যান আমাদের ওয়েবসাইটে silors.github.io। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।